আসসালামু আলাইকুম এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের কম্প্লিটিং সেন্টেন্স ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই একটি ক্লাসে একদম সহজ এবং শর্টকাট রুলসের মাধ্যমে আমরা কম্প্লিটিং সেন্টেন্সের বেসিক টু অ্যাডভান্সড সুন্দরভাবে শেষ করব। এমনভাবে শেষ করার চেষ্টা করব যাতে 10-এর মধ্যে মিনিমাম 9 মার্ক ক্যারি করতে পারো। আশা করছি 10-এর মধ্যে 10ই পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তো কমপ্লিটিং সেন্টেন্স কীভাবে সমাধান করতে হয় তার আগে জেনে নেই যে কমপ্লিটিং সেন্টেন্সটা কতটা ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি মার্ক রয়েছে এই টপিকটাতে, 10 মার্ক রয়েছে এইচএসসি 25, তোমরা জানো। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, কীভাবে সমাধান করতে হবে? কমপ্লিটিং সেন্টেন্স সমাধান করার জন্য নির্দিষ্ট কিছু গ্রামাটিক্যাল নিয়ম মানতে হয় সাধারণত। ওকে, যেমন সিন্স, ইট ইজ হাই টাইম, লেস্ট ইত্যাদি। এই শব্দগুলো যদি তুমি দেখতে পাও তাহলে তোমার মনে করতে হবে এখানে একটা গ্রামাটিক্যাল নিয়ম আছে, সেই নিয়ম মেনেই তোমাকে সেন্টেন্সটা পূরণ করতে হবে, না হলে হবে না। আচ্ছা, তারপর কিছু ইনকমপ্লিট বাক্য এমনভাবে শেষ করা হয় যেটা পারার ক্ষেত্রে পূর্ববর্তী বাক্যাংশের অর্থ বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ধরো একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সের পরে এরকম একটা রুল আছে, ওকে, তারপরে সেন্টেন্সটা তোমাকে পূরণ করতে হবে। তো এই ক্ষেত্রে তোমাকে আগে ভাবতে হবে যে এই সেন্টেন্সে কোন রুল মানতে হবে। আচ্ছা, তুমি সেন্টেন্সটা রুল মানলা, ঠিক আছে, বাট সেন্টেন্সটা পূরণ করবা যে কনটেক্সটটা তোমাকে আগের যে বাক্যটা সেটা অনুযায়ী মিলাতে হবে, ঠিক আছে, সেটার অর্থ দিকটা ঠিক রেখে মিলাতে হবে। যে কোনোভাবে পূরণ করে দিলেই হবে না। আচ্ছা, ঠিক আছে। টোটাল 15টা রুলস আমি তোমাদেরকে শেখাবো। এই 15টা রুলস থেকে ইনশাল্লাহ মিনিমাম 9টা কমন পাবা আশা করছি। যদিও ভাগ্য ভালো থাকে 10টায় কমন পেতে পারো, বাট মিনিমাম 8টা থেকে 9টা কমন পাবাই ইনশাল্লাহ। আর হচ্ছে তোমরা এই কমপ্লিটিং সেন্টেন্সের পুরো শিটটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি নক করো অথবা আমার পেজে, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবা। আর আমি খুব সুন্দর অ্যানালাইসিসের ভিত্তিতেই পড়ানোর চেষ্টা করেছি। তোমরা দেখলে বুঝতে পারবে এটা কতটা অ্যানালাইসিস ভাবে। এই দেখো কন্ডিশনালস, ইট ইস টাইম, হাই টাইম, এখানে আমি 5টা স্টার দিয়েছি, অর্থাৎ প্রায় প্রতিটি বছরেই এটি আসার সম্ভাবনা অনেক হাই, মানে প্রতিটি বছরের প্রতিটি সালেই এটি আসতে পারে। ওকে, বাকি যে রুলসগুলো দিয়েছি তুমি সামনের দিকে গেলেই বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, একটু চোখ বলিয়ে নেই। কন্ডিশনালস, ইট ইস টাইম বা ইট ইস হাই টাইম, আই উইশ, লেস্ট, অ্যাসিভ বা অ্যাজ দো, সিন, ইনস্পাইট অফ, ডিসপাইট, বাট, দো, অল দো, টিল বা আনটিল, ভার্ব প্লাস আইএনজি, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, সো ড্যাশ দ্যাট, টু ড্যাশ টু, নো সুনার হ্যাড বা হার্ডলি হ্যাড, আনলেস হু। এই রুলগুলা পড়লেই ইনশাল্লাহ আমাদের কমপ্লিটিং সেন্টেন্স শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করি, একটু জাস্ট দেখে আসি যে আসলে বোর্ড প্রশ্নে কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে থাকে, তাই না? এটা তো জানা আমাদের জন্য ইম্পর্টেন্ট, রাইট? ওকে, ঢাকা বোর্ড 2022-এ তোমার জন্য 5টা কোশ্চেন এসেছিল। আমরা জাস্ট একটু চোখ বলিয়ে নেই যে কোন প্যাটার্নে প্রশ্নগুলো আসে। ওকে, নাম্বার কোশ্চেনটা দেখি। আই কুড নট রিকগনাইজ ইউ অ্যাট ফার্স্ট। আমি কুড নট পারি নাই রিকগনাইজ করতে, চিনতে পারি নাই, ইউ তোমাকে, অ্যাট ফার্স্ট প্রথমে, আমি তোমাকে প্রথমে চিনতে পারি নাই। ইট ওয়াজ মেনি ইয়ার্স অনেক বছর হয়ে গিয়েছে, সিন্স যখন, উই আমরা। আচ্ছা, আমি তোমাকে প্রথমে চিনতে পারি নাই, অনেক বছর হয়ে গিয়েছে যখন আমরা কি করেছিলাম, লাস্ট দেখা করেছিলাম। অনেক বছর হয়ে গিয়েছে, লাস্ট দেখা করেছিলাম, অনেক বছর হয়ে গিয়েছে, এই জন্যই তো তোমাকে চিনতে পারি নাই, তাই না? আচ্ছা, তাহলে হবে এইভাবে, উই হ্যাড লাস্ট মেট। আচ্ছা, এখানে হ্যাড কেন আসলো, মেট কেন আসলো মিট না থেকে? এটার জন্যই সিন্সের রুলসটা প্রযোজ্য হবে। তোমরা জানো সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে হয় পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্টের রুলস হচ্ছে হ্যাড প্লাস V3, রাইট? আচ্ছা, আমরা এগুলো বিস্তারিত পরে জানবো, জাস্ট একটু আইডেন্টিফাই করে নেই যে আমি যে রুলসগুলো পড়াবো সেখান থেকে র্যান্ডম একটা বোর্ডে আসে কিনা। ওকে, আচ্ছা, ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ, পানি বিভিন্নভাবে দূষিত হয়। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম মানে কি জানো? এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময় উই আমাদের কি করার, পানি দূষণ বন্ধ করার, তাই না? পানি দূষণ বন্ধ করার, এই জন্য কি হবে, স্টপ ওয়াটার পলিউশন, এই টাইপের ওয়ার্ড আসতেছে না? কিন্তু এখানে ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তারপরে হয় V2, ইট ইজ হাই টাইমের পরে যদি টু থাকে তারপরে হয় V1, যেহেতু সাবজেক্ট আছে উই আছে সেটা হবে V2। কীভাবে হবে? উই স্টপড, স্টপ না হয়ে যাবে স্টপড। ওকে, V2 ওয়াটার পলিউশন, এটাই উপযুক্ত সময় পানি দূষণ বন্ধ করার, তাই না? আচ্ছা, আই থিঙ্ক ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ, আমি মনে করি তুমি পড়াশোনায় রেগুলার না, প্রতিনিয়ত না। বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও,
লেস্ট মানে কি জানো? তাহলে আমি মনে করি তুমি পড়াশোনায় রেগুলার না, মনোযোগী হও, না হলে কি হবে? না হলে ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, নাহলে তুমি পরীক্ষায় ফেল করতে পারো। এই জায়গায় লেস্ট থাকার কারণে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি1 হয়েছে, বুঝতে পারছো? সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি1 এটা লেস্ট থাকার কারণে হয়েছে, এবং অর্থগত দিকটা দেখে তুমি পুরো সেন্টেন্সটা পূরণ করেছো। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্রিলি, পাখিরা বার্ডস ফ্লাই করে, আকাশে উড়ে, সরি, পাখিরা উড়ে ইন দ্য স্কাই, আকাশে, ফ্রিলি, মুক্তভাবে, পাখিরা আকাশে মুক্তভাবে উড়ে। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে কী করতো বলো দেখি? আই উড অলসো ফ্লাই, আমিও উঠতে পারতাম। এখন এইটা কন্ডিশনালসের নিয়ম অনুযায়ী হয়েছে। অনেকে হয়তো বা জানো যে কন্ডিশনালসের নিয়ম অনুযায়ী কেন হয়েছে, এখানে তো ইফ থাকার দরকার ছিল, বাট হ্যাড প্লাস সাবজেক্ট থাকলেও এটা কন্ডিশনালসের নিয়ম অনুযায়ী চলে। আমি তোমাদেরকে এটা পরে বোঝাবো, ওকে? আচ্ছা, দেয়ার আর মেনি অবস্টাকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস, আমাদের জীবনে দেয়ার আর অনেক, মেনি, দেয়ার আর সেখানে অনেক, মেনি অবস্টাকলস বাধা বিপত্তি, ইন আওয়ার ওয়ে টু সাকসেস সফলতার পথে অনেক বাধা বিপত্তি আছে। উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করা উচিত, আমাদের অবশ্যই পরিশ্রম করা উচিত কঠোর। সো দ্যাট, তাহলে তাহলে কি হবে? তাহলে উই ক্যান ওভারকাম দিস অবস্টাকলস, তাহলে উই ক্যান ওভারকাম দিস অবস্টাকলস। এখানে সো দ্যাট থাকার কারণে সাবজেক্ট প্লাস ক্যান হয়েছে, এটাও আমরা পরে জানবো। আচ্ছা, তাহলে উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করা উচিত, সো দ্যাট, যাতে করে আমরা এই অবস্টাকলগুলো, বাধা বিপত্তিগুলো ওভারকাম করতে পারি, তাই না? ওকে, আচ্ছা, আমরা রুল নাম্বার 1 দেখি। হ্যাঁ, রুল নাম্বার 1 দিয়ে আমরা শুরু করি। ওকে, এই রুল নাম্বার 1টা হচ্ছে কন্ডিশনালসের। ইফযুক্ত বাক্যকে কন্ডিশনালস বলে, তোমরা সবাই জানো। হ্যাঁ, না জানলেও সমস্যা নেই। আচ্ছা, বাট রুল নাম্বার 1 পড়ার আগে তোমাকে একটা জিনিস দেখাই দিই। হ্যাঁ, একটু জাস্ট অ্যানালাইসিসটা দেখো। 24 এবং 23 লাস্ট 2টা বছরের অ্যানালাইসিসটা তোমাকে আমি দেখাই। এই 2টা রুলস থেকে দেখো, রাজশাহী বোর্ড 23-এও আসছে, রাজশাহী বোর্ড 24-এও আসছে, বুঝেছ? চিটাগাং বোর্ড 23-এও আসছে, চিটাগাং বোর্ড 24-এও আসছে। যশোর বোর্ড 23-এও আসছে, যশোর বোর্ড 24-এও আসছে। ময়মনসিংহ বোর্ড 23-এ 2টা আসছে, ময়মনসিংহ বোর্ড 24-এও আসছে। বরিশাল বোর্ডে 23-এ 1টা আসছে, বরিশাল বোর্ড 24-এ 2টা আসছে। কুমিল্লা বোর্ডেও আসছে 24-এ, 23 সালে সিলেট বোর্ডে আসছে। মানে রেগুলার বেসিসে এখান থেকে প্রশ্ন আসে, বুঝতে পারছো? তো এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, আমরা পড়ি। হ্যাঁ, ইফযুক্ত বাক্যকে কন্ডিশনালস বলে। ইফ মানে শর্ত, যদি কোনো একটা বাক্যে শর্ত থাকলে সেটা মূলত কন্ডিশন মানে শর্ত না? আচ্ছা, তো কন্ডিশনস, ইফযুক্ত বাক্যকে কন্ডিশনালস বলে। কোনো বাক্যের শুরুতে যদি ইফ দেখতে পাও তাহলে বুঝবা এটা কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? আচ্ছা, দেখো, কন্ডিশনাল সেন্টেন্সটা প্রধানত 3টা রুলস রয়েছে। এই যে 3টা রুলস নিচে দেওয়া আছে, 3টা, 1টা 2টা 3টা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ওকে, আচ্ছা, এই 3টা বেসিক রুলস। ওকে, আচ্ছা, ইফ প্রথমে থাকলে বুঝতে পারবে কন্ডিশনালস। তারপরে ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কীভাবে বুঝবা? যদি দেখো যে ইফের পরে এখানে ভার্বের বেস ফর্ম আছে, ওয়ার্ক মানে কাজ করা, ভার্ব, এটা ভার্বের যদি বেস ফর্ম থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এবং যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরবর্তী সেন্টেন্সটা পূরণ করতে হবে উইল প্লাস ভি1 দিয়ে। ওকে, উইল প্লাস ভি1 দিয়ে পূরণ করতে হবে। আচ্ছা, ইফ ইউ ওয়ার্ক হার্ড, আমরা এক্সাম্পলটা দেখি। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি, ইফ মানে যদি, ইউ মানে তুমি, যদি তুমি ওয়ার্ক কাজ করো কঠোরভাবে, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে কি হবে? তুমি সফল হবে। এমনটা করা যায় না, তুমি সফল হবে। আচ্ছা, সফল হওয়া ইংরেজি কি? ইউ, যেহেতু তুমি সফল হবে তাহলে তুমি ইউ আগে আনতে হবে, ইউ, তারপর হচ্ছে উইল আনতে হবে, উইল আনলাম, তারপর কি হবে? ভি1। আচ্ছা, দেখি, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি সাকসেসফুল। এটা করার জন্য তোমাকে প্রথমে সাবজেক্ট আনতে হয়েছে, তুমি সফল হবে, তারপর উইল আনছি, তারপর একটা ভার্বের 1 ফর্ম আনতে হয়েছে, বি, হওয়া, বি মানে হওয়া, তুমি হবে সফল, ইউ উইল বি সাকসেসফুল, এটা দিয়ে পূরণ করে ফেলছে বাক্যটা, বুঝতে পারছো? আচ্ছা, পরেরটা দেখি। ইফ প্লাস যদি পাস্ট ইনডিফিনিট থাকে, এখন পাস্ট ইনডিফিনিট কীভাবে চিনবো? যদি ভার্বের ভি2 ফর্ম থাকে, শুধু ভার্বের ভি2 ফর্ম থাকে, তাহলে ইফের পরে যদি ভার্বের ভি2 ফর্ম থাকে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, তাহলে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? আচ্ছা, যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরবর্তীটা পূরণ করতে হলে সাবজেক্ট প্লাস উড
কুড অথবা মাইট প্লাস V1 দিতে হবে। এখানে আমরা কি দিয়েছিলাম উইল প্লাস V1, এখানে আমাদের দিতে হবে উড প্লাস V1, কুড প্লাস V1 বা মাইট প্লাস V1। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট থাকলে উড কুড মাইট প্লাস V1 দিতে হবে। ওকে, আচ্ছা এটা কি সেকেন্ড কন্ডিশনাল? ইফ ইউ ওয়ার্কড হার্ড, এই যে এখানে পাস্ট ইনডিফিনিট আছে, যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে সেহেতু আমরা এখানে পূরণ করতে হলে সাবজেক্ট প্লাস উড প্লাস V1 আনতে পারি, তাই না? এইভাবে ইফ ইউ ওয়ার্কড হার্ড পাস্ট ইনডিফিনিট আছে, এখন আমাকে পূরণ করতে হবে সাবজেক্ট একটা আনতে হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে তাহলে তুমি সফল হতে পারতে, ইউ উড বি সাকসেসফুল। এখন তুমি তুমি হওয়ার জন্য ইউ আসছে, আমাদের উড কুড মাইনের মধ্যে একটা লাগবে উড আনসি, হওয়ার জন্য বি লাগবে, ভার্বের বেস ফর্ম লাগবে বি আনসি, সাকসেসফুল সাকসেসফুল, সহজ। আচ্ছা পরেরটা দেখি, ইফের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, ইফ আছে আছে, ইফের পরে কি লাগবে? পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস V3। মনে রাখবা হ্যাড প্লাস V3 মানে হচ্ছে পাস্ট পারফেক্ট। ওকে, এবং পাস্ট পারফেক্ট থাকলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 আনতে হবে, উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস V3 আনতে হবে। ঠিক আছে, ওকে। আমরা এখন দেখি ইফ আছে আছে, তারপরে হ্যাড ওয়ার্কড আছে, মানে এটা পাস্ট ইনডিফিনিট। ইফ ইউ ওয়ার্কড হার্ড, তাহলে এটা পূরণ করতে হলে আমাকে সাবজেক্ট আনতে হবে এটার মতো, সাবজেক্ট ইউ, এই যে সাবজেক্ট ইউ আনছি, তারপর উড হ্যাভ, এই যে উড হ্যাভ আনছি, তারপর V3 সাকসিডেড। এখানে সাকসেসফুল আর হবে না, সাকসেসফুল ভার্ব না, ভার্ব হচ্ছে বি, কিন্তু সাকসিড এটা কিন্তু ভার্ব, সাকসিড ভার্বটার V3 ফর্ম আনতে হবে। ইউ উড হ্যাভ সাকসিডেড। ইফ ইউ ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করে থাকতে তাহলে তুমি হয়তো সফলতা অর্জন করতে পারতে। ওকে, ঠিক আছে, ইউ উড হ্যাভ সাকসিডেড। এখন নেক্সট আরেকটা রুলস আছে এখানে, যেটা একটু আগে তোমাদেরকে দেখায় আসছি যে ইফ ছাড়াই কীভাবে তোমাদের এটা কন্ডিশনালস হয়, তাই না? আচ্ছা এই দেখো, হ্যাড, যদি দেখো সেন্টেন্সের শুরুতে হ্যাড আছে, হ্যাডের পরে সাবজেক্ট আছে। আচ্ছা হ্যাডের পরে সাবজেক্ট আছে না, হ্যাড প্লাস সাবজেক্ট মানে যেটা, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড মানেও সেটা, অর্থাৎ হ্যাড ইউ মানে যেটা, ইফ ইউ হ্যাড মানেও সেটা, ইফ ইউ হ্যাড মানেও সেটা, হ্যাড ইউ মানে যেটা, ইফ ইউ হ্যাড মানেও সেটা। যদি তাই হয় তাহলে হ্যাড ইউ ওয়ার্কড হার্ড, আচ্ছা হ্যাড ইউ ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করে থাকতে। আচ্ছা এইটা আর এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য কিন্তু নাই। হ্যাড ইউ ওয়ার্কড হার্ড যেটা, ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড সেটাই। যদি পার্থক্য না থাকে তাহলে সেমভাবে পূরণ করতে হবে। যদি তুমি কঠোর পরিশ্রম করে থাকতে তুমি সফল হতে পারতে, ইউ উড হ্যাভ সাকসিডেড। সেম, যেহেতু সেম রুল সেহেতু সেমভাবে পূরণ করতে হবে। আচ্ছা বুঝেছ? আমরা একটু বোর্ড কোয়েশ্চেন দেখি, তোমাদেরকে প্রথম দুইটা রুলসের বোর্ড কোয়েশ্চেন দেখাবো, এবং আমাদের ডিটেলস কোর্সে অথবা অফলাইন ব্যাচে সেখানে ইন ডিটেলস প্রতিটা রুলসের বিস্তর প্র্যাকটিস এবং সমাধানের মাধ্যমেই তোমাদের বেসিকটা স্ট্রং করা হবে। কারণ এই একটি ক্লাসের মাধ্যমে তো এতগুলো রুলসের এতগুলো বোর্ড কোয়েশ্চেন তো সলভ করানো সম্ভব না, তাই না? আচ্ছা দেখি বোর্ড প্র্যাকটিস। হাসান গট GPA 4.50। হাসান সে GPA 4.50 পাইছে পরীক্ষাতে, তাই না? আচ্ছা এটা কিন্তু পাস্ট ইনডিফিনিটে আছে। আচ্ছা যাই হোক, এটা আমাদের দেখার বিষয় না, আগের সেন্টেন্সে কী আছে এটা দেখার বিষয় না। হাসান গট GPA 4.50, সে GPA 4.5 পাইছে। হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, হ্যাড হি, দেখতে পাইছো একটু আগে কি দেখলাম আমরা? আচ্ছা ইম্পর্টেন্ট, এটা কিন্তু ময়মনসিংহ 24-এ আসছে, এটা কিন্তু 24-এ রিসেন্ট কোয়েশ্চেন, হ্যাঁ অনেক আগের কোয়েশ্চেন নেই, রিসেন্ট কোয়েশ্চেন। আচ্ছা হাসান গট GPA 4.5, হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, যদি সে হ্যাডি মানে যেটা, ইফ হি হ্যাড মানেও সেটা। তার মানে আমরা মনে করতে পারি ইফ হি হ্যাড স্টাডিড সিরিয়াসলি, যদি সে মানে সিরিয়াসভাবে পড়াশোনা করে থাকতো তাহলে কি হইতো? তাহলে কি হতো দেখি, হি উড হ্যাভ গটেন GPA 5, সে হয়তো GPA 5 পেত, তাই না? এখন আমাকে এটা কীভাবে পূরণ করতে হয়েছে? এটা যেহেতু ইফ হি হ্যাড স্টাডিড মানে হ্যাড আছে, ইফ হ্যাড আছে প্লাস V3 আছে, হ্যাড আছে প্লাস V3 আছে, তার মানে এটা হচ্ছে থার্ড কন্ডিশনালসের রুলস ফলো করবে। হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট। কিন্তু যদি এখানে হ্যাড থাকতো শুধু হ্যাড হি, এবং এখানে যদি বেস ফর্ম থাকতো তাহলে কিন্তু এটা সেকেন্ড কন্ডিশনাল ফলো করতো। হ্যাঁ কেন জানো? কারণ হচ্ছে হ্যাড মানে এটা ভার্বের সেকেন্ড ফর্ম বসছে, কিন্তু যখন হ্যাড
প্লাস V3 আসে, তাহলে এটা ভার্ব না, তখন এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং এইটা মূল ভার্ব। তার মানে এটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্টে আছে। যেহেতু পাস্ট পারফেক্টে আছে সেহেতু আমাকে সাবজেক্ট হি উড হ্যাভ আনতে হবে, হি উড হ্যাভ, V3 আনতে হবে গটেন, GPA 5। সে GPA 5 পাইতো যদি কঠোরভাবে পড়াশোনা করতো। আচ্ছা, মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ নলেজ অফ হেলথ। অনেক অশিক্ষিত মানুষ, পড়াশোনা যারা করে নাই, তারা তাদের পর্যাপ্ত হেলথ বিষয়ক নলেজ নাই, তাই না? তাদের হেলথ বিষয়ক নলেজ নাই। ইফ দে ওয়ার এডুকেটেড, ইফ যদি, দে ওয়ার তারা, এডুকেটেড হতো, যদি তারা শিক্ষিত হতো, তাহলে কি হতো? দে উড টেক কেয়ার অফ দেয়ার হেলথ প্রপারলি। তারা তাদের শরীরের, তারা তাদের হেলথের, স্বাস্থ্যের প্রপারলি কেয়ার করতে পারতো, তাই না? এটা কীভাবে পূরণ করছি ভাইয়া? ইফ আছে, দে আছে, ওয়ার এডুকেটেড, ওয়ার এডুকেটেড মানে সেকেন্ড কন্ডিশনাল, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট টেন্সে আছে। আচ্ছা, পাস্ট টেন্সে থাকলে কি করতে হয়? সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, উড আনছি, ভার্বের বেস ফ্রম, সাবজেক্ট উড, কুড, মাইট, ভার্বের বেস ফ্রম। ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা কঠোর পরিশ্রম, যদি তারা শিক্ষিত হতো, হ্যাঁ, তাহলে দে উড টেক কেয়ার অফ দেয়ার হেলথ প্রপারলি, তারা তাদের স্বাস্থ্যের কেয়ার করতে পারতো সঠিকভাবে। বুঝতে পারছো এখানে কি করা হয়েছে? দে উড টেক দিছি আমরা রুলস অনুযায়ী, পরে আমরা এই জায়গায় যে সেন্টেন্সের অর্থগত দিক ঠিক রেখে পূরণ করছি। আচ্ছা, ওকে। রুল নাম্বার 2, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, রুল নাম্বার 2 হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের রুল। এটা দেখি তো কোন কোন বোর্ডে আসছে। হা দেখছো একবার, 2024, 2023 কতগুলো বোর্ডে আসছে। 2023-এর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা বোর্ডে প্রতিটাতেই চলে আসছে। দেখছো দেখছো মানে কতটা ইম্পর্টেন্ট একটা রুল এটা, বুঝছো? 2024-এও আসছে, 23-এও আসছে, সো অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে দেখবা যে তোমার বোর্ডে আসবেই একটা, মানে 99%, মিস্টেক হলে হতে পারে, বাট 99% সম্ভাবনা যে তোমার বোর্ডে একটা আসবেই। সো খুব ইম্পর্টেন্ট। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, মূলত ইট ইজ হাই টাইম দিয়ে থাকে মোস্ট প্রবলি, মানে বেশিরভাগ সময়। এটার অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময় বা এখনই উত্তম সময়, এটাই উপযুক্ত সময় বা এখনই উত্তম সময়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, হ্যাঁ, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট আসে, তাহলে পূরণ করতে হয় V2 দিয়ে, ঠিক আছে? ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট আসে পূরণ করতে হয় V2 দিয়ে। ইট ইজ হাই টাইমের পরে যদি 2 থাকে তাহলে পূরণ করতে হয় V1 দিয়ে। বুঝতে পারছো? ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে পূরণ করতে হয় V2 দিয়ে, ইট ইজ হাই টাইমের পরে যদি 2 থাকে পূরণ করতে হয় V1 দিয়ে। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় আমাদের কি করার, এটাই উপযুক্ত সময় আমাদের ফুটবল খেলার, প্লেড ফুটবল। এখন এটা ফুটবল খেলার উপযুক্ত সময় বুঝলাম, বাট প্লেড কেন আনছি এখানে? প্লে ফুটবল দিলে কি হতো? প্লে ফুটবল দিলে হতো না, কারণ এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে পরে V2 দিয়ে পূরণ করতে হয় প্লেড, এবং একটা এক্সটেনশন দিয়ে দিয়েছি, অবজেক্ট দিয়ে দিয়েছি প্লেড ফুটবল। পরেরটা দেখি, ইট ইজ হাই টাইমের পরে যদি 2 থাকে, 2 আছে, এটাই উপযুক্ত সময় টু টু প্লে ফুটবল এখানে হবে। কেন জানো টু প্লে ফুটবল হবে? কারণ 2 এর পরে V1 হয়। ইট ইজ হাই টাইম টু প্লে ফুটবল। ঠিক আছে, ওকে, আমরা দুইটা রুলস শিখে ফেললাম। এখন রুল নাম্বার 2 একটু প্র্যাকটিস দেখি। শি সেইড, সে বলেছিল, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। সে বলেছিল এটাই উপযুক্ত সময়, উই, তার মানে এটা পূরণ করতে হবে V2 দিয়ে, রাইট? ওকে, উই উই স্টার্টেড, উই কিন্তু দেওয়া ছিল, হ্যাঁ। শি সেইড ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, উই স্টার্টেড, স্টার্ট না হয় স্টার্টেড হয়েছে, ওয়ার্কিং হার্ড, উই স্টার্টেড ওয়ার্কিং হার্ড, এটাই উপযুক্ত সময় আমাদের শুরু করার কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রম শুরু করার এটাই উপযুক্ত সময়, তাই না? আচ্ছা, প্যাট্রিয়টিজম ইজ এ নভেল ভার্চু, মানে কি? প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম, একটা মহৎ গুণ, নোবেল ভার্চু। প্যাট্রিয়টিজম একটি নোবেল মানে গুণ, তাই না? ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। এখন আমি কিন্তু এটা দুইভাবে পূরণ করতে পারি, কারণ কি এখানে 2ও দেওয়া নাই, সাবজেক্টও দেওয়া নেই। আমি 2 দিয়ে V1 দিলেও পূরণ হবে, আমি যদি এখানে সাবজেক্ট দিয়ে V2 দিই তাও পূরণ হবে। কিভাবে? এই দেখো, ইট ইজ হাই টাইম টু প্র্যাকটিস প্যাট্রিয়টিজম, এটাই উপযুক্ত সময় স্বদেশপ্রেম প্র্যাকটিস করার, তাই না? এইভাবেও করা যায়। অথবা ইট ইজ হাই টাইম উই প্র্যাকটিস প্যাট্রিয়টিজম, এটাই উপযুক্ত সময় আমাদের প্র্যাকটিস করার কিসের? প্যাট্রিয়টিজম, স্বদেশপ্রেম।
V+V2 দেওয়া যায় এবং 2+V1ও দেওয়া যায়, যেটা খুশি সেটা দিয়ে পূরণ করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা চলো আমরা রুল নাম্বার 3 দেখে আসি। হ্যাঁ, রুল নাম্বার 3 হচ্ছে আই উইশ। রুল নাম্বার 3টা দেখার আগে আমরা রুল নাম্বার 3-এর যে অ্যানালাইসিস এটা একটু দেখি। হ্যাঁ, ওকে, 2024 সালে 3টা বোর্ডে আসছে এবং 2023 সালে 4টা বোর্ডে আসছে। সো এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও খুব বেশি আনইম্পর্টেন্ট এমন না, এটাও অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা ওকে, আই উইশের অর্থ হচ্ছে আমার ইচ্ছা বা আমি যদি। আচ্ছা ওকে, আই উইশের অর্থ হচ্ছে আমার ইচ্ছা বা আমি যদি। এই ফ্রেজ ব্যবহার করলে পরবর্তী বাক্যের অর্থ কল্পনামূলক হয়। বুঝেছ? এই ফ্রেজটা যদি ব্যবহার করো পরবর্তী বাক্যের অর্থ কল্পনামূলক হয়। কেমন? যেমন এই উদাহরণটা দেখো তাহলে বুঝতে পারবা। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। আই উইশ, আমি যদি আকাশে উঠতে পারতাম। এখন এটা কি কল্পনামূলক না? আমি কি আসলে আকাশে উঠতে পারবো? আমার কি ডানা আছে যে আমি উঠতে পারবো? আমার তো ডানাই নাই। এরকম আজগুবি স্বপ্ন আমরা দেখতেছি। তো এরকম আজগুবি স্বপ্নই দেখানোর কাজই হচ্ছে আই উইশের। বুঝতে পারছো? আচ্ছা, কল্পনামূলক হয়। ঠিক আছে, শর্টকাট রুলসটা কি? আই উইশের পরে সাধারণত সাবজেক্ট থাকে, একটা সাবজেক্ট আনতে হয়, এরপরে V2 দেওয়া যায়। V2 বলতে তুমি এখানে মূলত কুড ইউজ করা যায়, বুঝছো? আই কুড অথবা ওয়্যার। আই উইশের পরে সাবজেক্ট আনতে হয়, মাঝে মাঝে V2 অর্থাৎ শব্দের অর্থ অনুযায়ী কুড আনতে হয়, মাঝে মাঝে ওয়্যার আনতে হয়। ঠিক আছে, ওকে, একটু এক্সাম্পলগুলো দেখি। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস পাখিরা ফ্লাই করে, উড়ে, ইন দ্য স্কাই আকাশে। আই উইশ, আমি যদি কি করতে পারতাম? আই উইশ, সরি এখানে একটু ভুল গেছে। হ্যাঁ, এখানে আই বসবে। আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। আই উইশ আমি যদি ফ্লাই করতে পারতাম আকাশে। আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। ঠিক আছে, আচ্ছা, আই উইশ একটা আই আনতে হবে প্লাস কুড আনছি V2। ওকে, ঠিক আছে। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস। আমার ছোটোবেলার কালটা ছিল ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস, আনন্দময়ের, তাই না? আনন্দময় এবং খুশির। আই উইশ, আমি যদি যেতে পারতাম কোথায়? আমার ছোটোবেলার জায়গায়। বলেছিলাম না কল্পনামূলক হয়, আসলে কি যাওয়া সম্ভব? সম্ভব না। আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন, এখানেও আই দিতে হবে, বুঝছো? আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন, এখানে ওয়ার বসেছে, এই যে ওয়ার নেওয়া যায়। আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন, আমি যদি আবার একটি শিশু হতাম। ঠিক আছে, সহজ না? সহজ। রুল নম্বর 3 শেষ। ওকে, রুল নম্বর 4টা ইম্পর্টেন্ট। লিস্ট মানে হচ্ছে কি জানো? না হলে বা নয়তো। একটু দেখে আসি আগে কেমন অ্যানালাইসিস এটার। 2024 সালে দেখছো কতগুলো বোর্ডে আসছে, তার মানে বুঝতে পারতেছো এটা কত বেশি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এবং রুলটা অনেক সহজ, খুবই সহজ। হ্যাঁ, আচ্ছা দেখো, লেস্টের বাংলা অর্থ হচ্ছে না হলে বা নয়তো। কেমন? লেস্ট নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাই পরবর্তী বাক্যে নো, নট, নেভার বসে না। মানে লেস্টের পরে নো, নট বা নেভার বসে না। আচ্ছা তোমাকে দেখাই, ওয়ার্ক কেয়ারফুলি মানে ভালোভাবে কাজ করো, কেয়ারফুলি কাজ করো, নাহলে কী হবে জানো? এই যে না হলে বলে দিলাম আমি, যখন এখানে না হলে বলে দিলাম অথবা নয়তো, তাহলে আবার এখানে না আনতে পারবো? আনা যাবে না। বুঝতে পারছো? তো এটা সরকার রুলসটা কি? প্রথমে একটা বাক্য থাকবে, তারপর সাধারণত লেস্ট থাকে। লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 দিতে হয়। সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস V1 দিয়ে পূরণ করতে হয়। ওয়ার্ক কেয়ারফুলি একটা বাক্য আছে, সাবধানে কাজ করো, কেয়ারফুলি কাজ করো। লেস্ট না হলে কি হবে? না হলে ইউ শুড ফেইল, না হলে তুমি ব্যর্থ হতে পারো, তাই না? ইউ শুড ফেইল, তুমি ব্যর্থ হতে পারো। তো ইউ সাবজেক্ট আনছি, শুড আনছি, V1 আনছি, শেষ। সহজ? কঠিন ভাইয়া? খুবই সহজ। মানে সাবধানে কাজ করো, না হলে ইউ শুড ফেইল, জাস্ট রুলটা আমি বসে দিছি এখানে। সাবজেক্ট আনছি, শুড আনছি, একটা ভার্ব বসাই দিছি। সহজ না? সহজ। ঠিক আছে, রুল নম্বর 5-এ যাই। রুল নম্বর 5 কি? রুল নম্বর 5 হচ্ছে অ্যাসিফ বা অ্যাজদো। অ্যাসিফ বা অ্যাজদো এর মানে হচ্ছে যেন। এটিও কল্পনামূলক অর্থ প্রকাশ করে। বুঝতে পারছো? এটিও কল্পনামূলক অর্থ প্রকাশ করে। এখানে অ্যাসিফ বা অ্যাজদো এবং এর পরের রুলসটার মধ্যে একটা সাদৃশ্য খুঁজে পাবা তুমি। বুঝতে পারছো? আচ্ছা, একটু অ্যানালাইসিস দেখি। এটা হচ্ছে রাজশাহী বোর্ডে 24-এও আসছিল, রাজশাহী বোর্ড 23-এও আসছিল, বাকি 2টা বোর্ড, টোটাল 4টা বোর্ডে আসছিল বিগত 2 বছরে। আগের বছরের অ্যানালাইসিস কিন্তু আনি নাই, জাস্ট রিসেন্টগুলো আনছি। হ্যাঁ,
জাস্ট দেখো অ্যাসিভ বা অ্যাজদো মানে যেন, হ্যাঁ একটা জিনিস মনে রাখবা জাস্ট, এই যে কিছু কিছু ক্ষেত্রে হয় কি, আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে হয় পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট। এই যে আগে প্রেজেন্ট ইনডিফিনিট পরে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট, একটা সিকোয়েন্স মনে রাখবা, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, এই সিকোয়েন্স। এখন এই সিকোয়েন্সের মধ্যে যদি আগে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট, আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে হবে পাস্ট ইনডিফিনিট, তাই না? আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে হবে পাস্ট ইনডিফিনিট, আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট। বুঝছো? ঠিক আছে, দেখি। সাব্বির খান ইজ এ কোয়াক। সাব্বির খান একজন হাতুড়ে ডাক্তার। কোয়াক মানে হাতুড়ে ডাক্তার। হি বিহেভস। আচ্ছা, এটা কেমন জানো? আমি কি বলছি, এর অর্থ আসে যেন, এবং এটি কল্পনামূলক অর্থ প্রকাশ করে, তাই না? সাব্বির খান একটা হাতুড়ে ডাক্তার, কিন্তু সে ব্যবহার করে অ্যাজ দো, যেন। সে এমন ব্যবহার করে যেন সে এমবিবিএস কমপ্লিট করে আসছে, এমনটা বলা যায় না? ঠিক আছে, হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার অ্যান এক্সপার্ট এমবিবিএস ডক্টর। ঠিক আছে, এখন আমি এখানে কেন পাস্ট ইনডিফিনিটের সমাধান করছি, কেন সাবজেক্ট প্লাস ওয়ার এনেছি, কেন আমি এখানে পাস্ট পারফেক্ট করিনি, কারণ এখানে বিহেভস আছে, আর বিহেভসটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্বের বেস ফ্রম আছে, এই জন্য আমাকে এটা পাস্ট ইনডিফিনিটে পূরণ করতে হবে। আর পাস্ট ইনডিফিনিটের জন্য আমাকে ওয়ার আনতে হয়েছে। ওকে, আমি এখানে কি করছি, হি বিহেভস, সে ব্যবহার করে এমন যেন হি ওয়ার অ্যান এক্সপার্ট এমবিবিএস ডক্টর, যেন সে একজন এক্সপার্ট এমবিবিএস ডক্টর, তাই না? ঠিক আছে, হি বিহেভড অ্যাজ ইফ, সাধারণভাবে এখন এটা যে কোনোভাবে পূরণ করতে পারি, যে কোনো একটা শব্দ দিয়ে। হি বিহেভড, কিন্তু এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট আছে, তাই না? বিহেভড ভার্বের টু ফ্রম, অ্যাজ ইফ, সে ব্যবহার করে এমন যেন হি হ্যাড নোন ইট বিফোর, সে এমন ব্যবহার করে যেন সেটা আগে থেকেই জানতো। হি হ্যাড নোন ইন বিফোর, তো আমরা জানি পাস্ট ইনডিফিনিট থাকলে পরবর্তীতে আমাকে পাস্ট পারফেক্ট করতে হয়, আর পাস্ট পারফেক্ট করতে হলে কি করতে হয়, হ্যাড প্লাস ভি3। হি হ্যাড নোন ইট বিফোর, সে ব্যবহার করে এমন যেন সে এটা আগে থেকেই জানতো, আসলে কিন্তু জানতো না অবশ্য, কিন্তু আগে থেকেই জানতো, এটা ব্যবহার মানে এমন ভাব দেখায়। ওকে, আচ্ছা, রুল নাম্বার 6 যায়। আমি একটু আগে বললাম যে এই 6 এবং 5-এর মধ্যে একটা মিল পাবা, এই যে 6 এবং 5-এর মধ্যে একটা মিল পাবা। মিলটা কি? সিন্সের অর্থ হচ্ছে যেহেতু বা যখন। আচ্ছা, যেহেতু বা যখন, ঠিক আছে। সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সিন্সের পরে হয় পাস্ট ইনডিফিনিট, সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরে হয় পাস্ট পারফেক্ট। এটা আমরা অ্যাসিভ বা অ্যাজোর ক্ষেত্রেও দেখেছি, সিন্সের ক্ষেত্রেও সেম, আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট, সেম জিনিস। হ্যাঁ, সমাধান করি। আই ক্যান্ট রিকল হিজ নেম, আমি তার নাম মনে করতে পারছি না। ইট ইজ লং, অনেক বছর হয়ে গেছে বা অনেক দিন হয়ে গিয়েছে, সিন্স, যখন প্রথমে ঢাকা বোর্ড 2022-এর প্রথম রুলসটা যেটা দেখলাম সেটা কিন্তু এটা সিন্সের, হ্যাঁ ওইটার মতনই। অনেক দিন হয়ে গেছে যখন আমরা লাস্ট দেখা করেছিলাম, এই জন্য তোমার নামটা আমার মনে পড়ছে না, এরকম কিছু না? হ্যাঁ, ও তার আগে হ্যাঁ অ্যানালাইসিসটা দেখাই দিই। হ্যাঁ, অ্যানালাইসিসটা দেখো, 2024 বোর্ডে 4টা আসছে, 2023 বোর্ডে 3টা আসছে, মানে এটাও ইম্পর্টেন্ট, তোমার বোর্ডে চলেই আসতে পারে, তাই না? ওকে, আই ক্যান্ট রিকল হিজ নেম, আমি তার নাম মনে করতে পারছি না। ইট ইস লং, অনেক বছর হয়ে গেছে যখন আমি তার সাথে লাস্ট দেখা করেছিলাম। এখানে সিন্সের পরে কি করতে হয়, যেহেতু আগে ইট ইজ আছে, ইজ, যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, পরে আমাকে পাস্ট ইনডিফিনিট দিতে হবে, ওই জন্য আমাকে এখানে মিট, MEET না দিয়ে মেট দিতে হয়েছে সেকেন্ড ফর্মে। আই মেট হিম লাস্ট, যখন আমি তার সাথে দেখা করেছিলাম লাস্টে, সেটা অনেক দিন হয়ে গিয়েছে, তাই জন্য আমি তার নামটা মনে করতে পারছি না, তাই না? এখানে দেখো সেম, ইট ওয়াজ 5 ইয়ার্স, 5 বছর হয়ে গিয়েছে যখন, সিন্স, যখন আমরা 5 বছর হয়ে গেছে যখন আমরা লাস্ট দেখা করেছিলাম, সেমভাবে করা যায় না? ওকে, সেমভাবে করা যায়, কিন্তু কিন্তু এখানে মনে রাখতে হবে ইট ওয়াজ আছে, ওয়াজ মানে কি, পাস্ট ইনডিফিনিট, তাহলে আমাকে পূরণ করতে হবে কীভাবে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কীভাবে, হ্যাড প্লাস ভি3, তাই না? ওকে, ইট ওয়াজ 5 ইয়ার্স, 5 বছর হয়ে গেছে যখন, সিন্স, যখন আমরা লাস্ট দেখা করেছিলাম ইন রাজশাহী, যখন আমরা রাজশাহীতে লাস্ট দেখা করেছিলাম, হ্যাড প্লাস ভি3, হ্যাড মেট হিম ইন রাজশাহী। ওকে, অর্থগত দিক দেখে এটা দেওয়া গেছে, বাট আমি যদি চাই হ্যাড মেট দিলেও হয়ে যাইতো, বুঝছো? সিন্স ইট ওয়াজ রেনিং হেভিলি, আচ্ছা এখানে সিন্স তো ভাইয়া মাঝখানে নাই, কীভাবে করব? সিন্স যদি শুরুতে থাকে তাহলে পরবর্তী যে বাক্যগুলো যাবে, দুইটা বাক্য, দুইটার টেন্স সেম হবে,
বুঝছো? একটু আগে যদি মাঝখানে ছিল তখন কিন্তু আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট। বাট সিন্স যদি শুরুতে থেকে যায় ভাইয়া, তাহলে পরবর্তী সেন্টেন্স দুইটার টেন্সগুলা একই হবে। আচ্ছা, সিন্স আগে আছে, পরবর্তী সেন্টেন্সে কি আছে? পাস্ট পাস্ট ইনডিফিনিট আছে, তার এখানে হবে পাস্ট ইনডিফিনিট। এটাও পাস্ট ইনডিফিনিট, এটাও পাস্ট ইনডিফিনিট। সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি, যেহেতু বা যখন, যেহেতু অনেক জোরে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, অনেক জোরে বৃষ্টিপাত হচ্ছে, তাহলে কি হচ্ছে? আমাকে পাস্ট ফর্ম আনতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে উই কুড নট গো আউট, সেজন্য আমরা বাইরে যেতে পারছি না, বাইরে যেতে পারছি না। উই সাবজেক্ট আনছি, কুড আনছি, আমি হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিটে করছি, সাবজেক্ট প্লাস কুড আনছি, আর ভার্বের বেস ফর্ম কুড আনছি, যেন হচ্ছে মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই না? উই কুড নট গো আউট, যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সেহেতু আমরা বাইরে যেতে পারি নাই। এটাও পাস্ট, এটাও পাস্ট। ওকে, 6টা রুলস হয়ে গেল। ঠিক আছে, আরেকটা রুলস করি। পরবর্তী রুলস হচ্ছে রুল নাম্বার 7, ইন স্পাইট অফ, ডেসপাইট, বাট, দো, অলদো, এইসব জিনিসের ক্ষেত্রে একই রুলস প্রযোজ্য হয়। ঠিক আছে, একটু অ্যানালাইসিসটা তোমাকে দেখাই। এখান থেকে মোটামুটি ভালোই কোশ্চেন আসছে, তোমার বোর্ডে আসতেই পারে, বুঝতে পারছো? সেম রিপিটও কোশ্চেন আছে, ময়মনসিংহ বোর্ড 23-এও আসছে, ময়মনসিংহ বোর্ড 24-এও আসছে, তো অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, ইন স্পাইট অফ বা ডেসপাইট মানে হচ্ছে সত্য। কিভাবে সত্য? ইন স্পাইট অফ ইজ ইলনেস, তার অসুস্থতা থাকা সত্ত্বেও। ডিসপাইট বিং রিচ, সে ধনী হওয়া সত্ত্বেও। ওকে, দো বা অলদো মানে যদিও। কীভাবে যদিও? হি ওয়ার্কড হার্ড, আচ্ছা এটা না, দো হি ট্রাইড হিজ বেস্ট, যদিও সে তার সর্বোচ্চ চেষ্টাটি করেছিল। অলদো শি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত। ওকে, আর বাট মানে তো কিন্তু জানোই, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, বাট কিন্তু। আচ্ছা, শর্টকাট রুলসটা কি? দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যটির বিপরীত অর্থ প্রকাশ করবে। মানে ইন স্পাইট অফ ইজ ইলনেস, সে অসুস্থতা থাকা সত্ত্বেও, সে অসুস্থ থাকার সত্ত্বেও এমন একটা কাজ করবে যেটা তার অসুস্থ থাকা সত্ত্বে করা উচিত ছিল না, মানে বিপরীত অর্থ প্রকাশ করবে। সে অপারক তবুও করে ফেলে, এরকম, বুঝছো? এবং উভয়বাক্যের টেন্সটা একই থাকবে। ইন স্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা থাকা সত্ত্বেও, যেহেতু এটা আছে প্রেজেন্ট টেন্সে, এটাও প্রেজেন্ট টেন্সে করতে হবে। ইন স্পাইট অফ হিজ ইলনেস, ওকে, এই জায়গায় একটু সমস্যা আছে, সেটা হচ্ছে ইন স্পাইট অফ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দি ক্লাস রেগুলারলি, এখানে কিন্তু কোনো টেন্স উল্লেখ করা নাই, সো এখানে আমি যে কোনো টেন্সই বসাতে পারি। তার অসুস্থতা থাকা সত্ত্বেও সে ক্লাসে রেগুলারলি অ্যাটেন্ড করতো। অসুস্থ থাকার পরেও কি কেউ ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করে? অ্যাটেন্ড করে না, কিন্তু সে করেছিল, কারণ এটা হচ্ছে বিপরীত অর্থ প্রকাশ করে, যেটা করতে পারে না সেটাই করে, হ্যাঁ। আচ্ছা, ইন স্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থ থাকা সত্ত্বেও সে ক্লাসে রেগুলারলি অ্যাটেন্ড করে, হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস রেগুলারলি। ডিসপাইট বিং রিচ, তার ধনী হওয়া সত্ত্বেও হি লিডস এ ভেরি সিম্পল লাইফ, একজন মানুষ যে ধনী সে কি সিম্পল লাইফ লিড করে? সে তো একটা ভালো লাক্সারিয়াস লাইফ লিড করে। বাট আমি কি বলেছি, এখানে বিপরীত অর্থ প্রকাশ করে, যেটা সে না তবু সে সেটা করে। ডিসপাইট বিং রিচ, তার ধনী হওয়া সত্ত্বেও সে একটা সাধারণ লাইফ লিড করে। ওকে, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, বাট কি হয়েছিল? বাট হি কুড নট সাকসিড, বাট সে সফলতা অর্জন করতে পারে নাই, তাই না? হি কুড নট সাকসিড, আমাকে এখানে অর্থগত দিক ঠিক রাখতে হয়েছে এবং পাস্ট করতে হয়েছে, যেহেতু পাস্ট আছে। ওকে, বাট হি কুড নট সাকসিড। আচ্ছা, দো হি ট্রাইড হিজ বেস্ট, যদিও সে তার সর্বোচ্চ চেষ্টাটি করেছিল, তাই না? ট্রাইড পাস্ট আছে, তাহলে পাস্ট করতে হবে, তাই না? যদিও সে পাস্ট কঠোর পরিশ্রম মানে চেষ্টা করেছিল, বেস্ট চেষ্টাটা করেছিল, তবুও সে তার কাজটা কমপ্লিট করতে পারেনি। হি কুড নট কমপ্লিট দ্য ওয়ার্ক, হি কুড নট কমপ্লিট দ্য ওয়ার্ক, কুড আছে পাস্টে আনছি, তারপরে এখানে আমি অর্থগত দিক ঠিক রেখে একটা বসিয়ে দিয়েছি কি, দো হি ট্রাইড হিজ বেস্ট, যদিও সে তার সর্বোচ্চ চেষ্টাটি করেছিল, বাট সে তার কাজটি কমপ্লিট করতে পারেনি, সে কাজটি শেষ করতে পারে নাই। বুঝতে পারছো? অলদো শি ওয়াজ টায়ার্ড, যদিও সে টায়ার্ড ছিল। কেমন ছিল? টায়ার্ড ছিল, মানে হচ্ছে অনেকক্ষণ কাজ করছে, এখন বিরক্ত লাগতেছে, টায়ার্ড হয়ে গেছে। তো এখন যদিও সে টায়ার্ড ছিল, তবু এমন একটা এনার্জেটিক কাজ করতেছে, এরকম কিছু বসাতে হবে না? তবু সে কাজটি করেছিল। শি ওয়েন্ট টু দ্য মার্কেট, হ্যাঁ এরকম, যদিও সে কাজ টায়ার্ড ছিল,
টায়ার্ড থাকা অবস্থায় কি মার্কেটে মানুষ যায়? যায় না, কিন্তু তবু সে গেছে। শি ওয়েন্ট টু দ্য মার্কেট। যদিও সে টায়ার্ড ছিল, শি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে মার্কেটে গিয়েছিল। এখন আমাকে এখানে ওয়াজ টায়ার্ড দেওয়া হচ্ছে, পাস্টে আছে, এই জন্য আমি এখানে গো না দিয়ে ওয়েন্ট দিছি। ওকে, শি ওয়েন্ট টু দ্য মার্কেট। ঠিক আছে, রুল নাম্বার 7 শেষ। এবার আসি রুল নাম্বার 8-এ। রুল নাম্বার 8 হচ্ছে টিল বা আনটিল। টিল অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত, এবং আনটিল অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। ওকে, টিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত, আনটিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। শর্টকাট রুলস কি একটু অ্যানালিসিস দেখি, এখান থেকে খুব কম কোশ্চেন আসে, বুঝছো? আচ্ছা, একটা একটা করে কোশ্চেন আসছে, এখান থেকে একটু কম প্রশ্ন আসে। ঠিক আছে, টিল অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত, আনটিল অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। আচ্ছা, টিল আনটিল যদি মাঝখানে থাকে মূলত প্রথম বাক্য এরপরে দ্বিতীয় বাক্য, উভয় বাক্যের টেন্সটা সাধারণত সমান হয়। ওকে, টিলের পরে প্রয়োজনে হ্যাঁ বা না উভয়বোধক হতে পারে, কিন্তু আনটিলের পরে সর্বদাই হ্যাঁ বোধক হবে। বুঝছো? ওকে, আমরা প্র্যাকটিসের মাধ্যমে কমপ্লিট করবো। এত বেশি ব্যাখ্যা জানতে গেলে হয় কি সমস্যা হয়ে যায়। এগুলো মূলত সমাধান করতে হয় প্র্যাকটিসের মাধ্যমে নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হয়। বুঝেছো? এই জন্য তোমরা যদি আমার প্রাইভেট ব্যাচে জয়েন করো অথবা আমার অফলাইন ব্যাচে জয়েন করো, তাহলে তোমাদেরকে ব্যাপক পরিমাণে প্র্যাকটিসের মাধ্যমে তোমার সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে। বুঝছো? এখানে জাস্ট তোমার বেসিকটা একটু ঝালাই করে নাও। বুঝেছো? ঠিক আছে, এবং এক পলক সব কিছু দেখে নেওয়া হচ্ছে এবং পুরোটা রিভাইজ দেওয়া হচ্ছে একটি ক্লাসের মাধ্যমে। আশা করছি ভালো লাগছে, এবং তোমার ফিডব্যাক নিশ্চয়ই কমেন্টে জানাবা, অথবা আমার ইনবক্সে জানাতে পারো যদি কোনো পরামর্শ থাকে দেয়ার, ইনশাআল্লাহ। ঠিক আছে, আই উইল স্টে হিয়ার। আমি এখানে থাকবো। ঠিক আছে, আই উইল স্টে হিয়ার, আমি এখানে বসবাস করবো, এখানে থাকবো, টিল যতক্ষণ পর্যন্ত। আমি এখানে থাকবো কতক্ষণ পর্যন্ত? টিল টিল ইউ কাম ব্যাক, তুমি আসা পর্যন্ত আমি এখানে থাকবো। তুমি আসা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি না আসো ততক্ষণ পর্যন্ত আমি থাকবো, যতক্ষণ পর্যন্ত তুমি আসো, তুমি না আসা পর্যন্ত আমি এখানে থাকবো, তুমি এখানে ব্যাক করে চলে আসা পর্যন্ত আমি এখানে থাকবো, তাই না? আই উইল স্টে হিয়ার টিল ইউ কাম ব্যাক। এখন এখানে টিলের পরে প্রয়োজনে হ্যাঁ বাদকও নিতে পারি, না বাদকও নিতে পারি। এখানে আমি নিতে পারতাম আই উইল স্টে হিয়ার, আমি এখানে অবস্থান করবো, টিল ইউ ডোন্ট কাম ব্যাক, যতক্ষণ পর্যন্ত না তুমি এখানে আসবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো। এটাও নিতে পারতাম, বা ইউ কাম ব্যাক এটাও নিতে পারি, হ্যাঁ না উভয় নিতে পারি। আচ্ছা, উই উইল ওয়েট আনটিল, আমরা এখানে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না, এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত না দ্য রেইন স্টপস, আমরা এখানে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না রেইন স্টপ করে, বৃষ্টি থামে। এবং আনটিলের পরে সর্বদাই হ্যাঁ বাদক বসাতে হয়, তাই না? ঠিক আছে, ওকে, নেক্সটে যাই। রুল নাম্বার 9 হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। কিছু কিছু ভার্ব আছে সেগুলোর পরে আইএনজি বসবে কখন? এই শব্দগুলো যদি তার আগে থাকে। বুঝছো? যদি এই শব্দগুলো থাকে, দেখতে পাও পরবর্তী ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। এই শব্দগুলোর পরে টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে আইএনজি বসে। সাধারণত তোমরা জানো যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, জানো না? যারা জানো না তারা জেনে নাও, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু এই টুগুলো থাকলে উইথ এ ভিডিও আরও কিছু আছে, বাট তোমার এইচএসসির এই কম্পারেটিভ সেন্টেন্স টপিকটাতে এই তিনটাই মূলত আসে, এই দুটো বেশি আসে। হ্যাঁ, উইথ এ ভিউ টু, আর হচ্ছে বিভার্ব প্লাস ইউজ টু। বিভার্ব মানে কি? এম ইজ আর ওয়াস ওয়ার ইউজ টু। কেমন? এই যে আই এম ইউজ টু, বিভার্ব আছে, এম আছে, ইউজ টু। যদি এমন থাকে পরবর্তী ভার্বের সাথে আইএনজি হয়। কীভাবে? আই হ্যাভ লস্ট মাই সেলফোন, আমি আমার সেলফোনটি হারিয়ে ফেলেছি, তাই না? উড ইউ মাইন্ড, তুমি কিছু মনে করবে? এই যে এটার অর্থ হচ্ছে কিছু কি মনে করবে, উড ইউ মাইন্ড। আচ্ছা, আমি এটার কিন্তু হচ্ছে অ্যানালাইসিসটা দেখাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখছো 4টা করে আসছে, ভালো ইম্পর্টেন্ট আছে, তোমার বডি চলেই আসতে পারে, ভালো ইম্পর্টেন্ট আছে। উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর সেলফোন, তুমি কি কিছু মনে করবে তোমার সেলফোনটি আমাকে দিতে? কিছু মনে করবে কি? তো এখানে গিভের সাথে আইএনজি বসানো হয়েছে কেন? উড ইউ মাইন্ড আছে, গিভিং মি ইয়োর সেলফোন, এটা হচ্ছে অর্থবোধ দিক ঠিক রেখে পূরণ করা হয়েছে। স্টাডিড এ লট, সে পড়াশোনা করে অনেক, উইথ এ ভিউ টু, জন্য উদ্দেশ্য, কিসের জন্য কত পরিশ্রম করে, অনেক পড়াশোনা করে, উইথ এ ভিউ টু পাসিং দ্য এক্সাম, পাস থেকে পাসিং হয়েছে কেন? কারণ হচ্ছে পাস হলে হবে না, কারণ উইথ এ ভিউ টু আছে, ভার্বের সাথে আইএনজি করতে হবে, উইথ এ ভিউ টু পাসিং দ্য এক্সাম, পরীক্ষায় পাস করার জন্য সে কঠোর পরিশ্রম করে, মানে হচ্ছে অনেক বেশি পড়াশোনা করে। আচ্ছা, আই এম ইউজ টু, আমি অভ্যস্ত, কিসে অভ্যস্ত? টেকিং চ্যালেঞ্জেস, আমি চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত। ওকে, এই যে এম ইউজ টু থাকার কারণে
টেকের পরে টেকিং হয়েছে, ওকে, আই এম ইউজ টু টেকিং চ্যালেঞ্জেস, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে। বুঝতে পারতেছো তো? কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারো অথবা ইনবক্সে জানাতে পারো, ইনশাল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। রুল নম্বর 10, রুল নম্বর 10টা হচ্ছে সো দ্যাট বা ইনো দ্যাট। এটা অনেক ইম্পর্টেন্ট, জাস্ট একটু অ্যানালিসিসটা দেখো কতবার করে আসছে রিসেন্ট 2024-23-এও। এটাও অনেক ইম্পর্টেন্ট একটা রুল, এটা আসার সম্ভাবনা অনেক হাই, হ্যাঁ। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট মানে হচ্ছে যাতে, সো দ্যাট থেকেই বেশি প্রশ্ন আসে, ওকে। সো দ্যাট মানে যাতে, প্রথম বাক্য পরে সো দ্যাট থাকে, এই যে প্রথম বাক্য আছে এরপরে সাধারণত সো দ্যাট থাকে। এই সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস V1 দিয়ে পূরণ করতে হয়, ক্যান বা কুডের পরে V1 দিয়ে পূরণ করতে হয়, বুঝছো? এই যে দেখো, এবং প্রথম বাক্যটি প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড। এটা তো সবাই জানো যে প্রথম বাক্য প্রেজেন্ট হলে ক্যান এবং পাস্ট হলে কুড বসাতে হবে, রাইট? আচ্ছা, সো দ্যাটের পরে তাহলে কী করতে হবে? একটা সাবজেক্ট আনতে হবে, ক্যান বা কুড আনতে হবে, প্লাস V1 আনতে হবে, তাই না? লেটস টেক এ ট্যাক্সি, চলো একটা ট্যাক্সি নেই। একটা ট্যাক্সি নিলে কি হবে? সো দ্যাট, যাতে করে আমরা সেখানে পৌঁছাতে পারি তাড়াতাড়ি। একটা ট্যাক্সি নেব কেন? সেখানে যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারি, এখানেও ট্যাক্সি নিতে পারি। সো দ্যাট আছে, সো দ্যাটের পরে একটা সাবজেক্ট আনছি উই এবং ক্যান আনছি, কারণ এখানে প্রেজেন্ট টেন্স আছে, লেটস টেক এ ট্যাক্সি, প্রেজেন্ট টেন্স আছে, টেক আছে ভার্বের বেস ফ্রম। সো এখানে প্রেজেন্ট টেন্স থাকার কারণে আমি এখানে ক্যান আনছি এবং ভার্বের বেস ফ্রম আছে রিচ আনছি, রিচ, ওকে। তারপর আমি এক্সটেনশন দিচ্ছি দেয়ার ফার্স্টার, সো দ্যাট আমরা সেখানে দ্রুত পৌঁছাতে পারি, ওকে। আই ওয়ার্ক সো হার্ড, পাস্ট টেন্স আছে, আই ওয়ার্ক সো হার্ড, আমি খুব কঠোর পরিশ্রম করেছিলাম, সো দ্যাট যাতে করে, কেন? যাতে করে আই কুড গেট গুড মার্কস ইন দ্য এক্সাম, যাতে করে আমি পরীক্ষায় ভালো মার্ক তুলতে পারি, তাই না? এখন এখানে আইএনসি সাবজেক্ট আইএনসি, আই ওয়ার্ক সো হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম যাতে আমি, প্রথমে সাবজেক্ট আই আছে এই জন্য আইএনসি, হ্যাঁ, যাতে আমি কুড, কেন না বসে কুড বসছে, কেন? ওয়ার্ক আছে, ওয়ার্কের জন্য কুড বসছে, যেহেতু পাস্ট থাকলে কুড বসে, রাইট? আই কুড গেট, ভার্বের বেস ফ্রম বসবে, আই কুড গেট গুড মার্কস ইন দ্য এক্সাম, এক্সটেনশন বসাই দিছে। সহজ না ভাইয়া? আসলেই অনেক সহজ, বুঝতে পারছো? আসলেই অনেক সহজ, একটু মনোযোগ দিলেই সহজ, কোনোভাবেই কঠিন না। আচ্ছা চলো এবার আসি রুল নাম্বার 11-এ। এই রুলটা হচ্ছে আগের রুলের মতোই কিছুটা, ওকে। সো ড্যাশ দ্যাট, এখানে জাস্ট সো একটা গ্যাপ থাকবে, কিছু গ্যাপ থাকার পরে তারপর দ্যাট থাকবে, ঠিক আছে। আচ্ছা, সো ড্যাশ দ্যাট এর অর্থ হচ্ছে এত যে, ঠিক আছে, এত যে। শর্টকাট রুলসটা কি? সাবজেক্ট থাকবে প্রথমে, সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর সো থাকবে, এই যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সো আছে, তারপর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব মানে কি? দোষ, গুণ, অবস্থা, এরকম কোনো কিছু একটা, তাই না? তারপর দ্যাট থাকবে। আচ্ছা, তারপর থাকবে হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস V1। এই জিনিসটা হচ্ছে দেখার, হ্যাঁ। আচ্ছা, এই রুলসটা কতটা ইম্পর্টেন্ট একটু দেখে নিই। আচ্ছা, তার আগের রুলসটা একটু দেখি, হ্যাঁ। দেখি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পর কী ছিল? সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস V1। এখানেও দেখো সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস V1। কারণ কি জানো? এখানে অর্থটা ক্যান নট বা কুড নট কেন আসে? আই এম সো উইক, আমি এতটাই দুর্বল যে আমি এটা করতে পারি না। হি সো শর্ট দ্যাট হি ক্যান নট, এটা করতে পারে না, বুঝছো? মানে সে এতটাই, এখানে অর্থটা এমন আসে সে যে এতটাই এরকম যে সে ওটা করতে পারে না, বুঝছো? এরভাবে অর্থ আসে। তাহলে এখানে মূলত কোশ্চেনটা তোমার এইভাবে আসবে মোস্ট অফ দ্য কেস, যে সো থাকে, তারপর হচ্ছে এই জায়গায় একটু গ্যাপ দিয়ে তোমার হচ্ছে দ্যাটের পরের অংশটা পূরণ করতে বলে। আবার অনেক সময় অন্যরকমও থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য কেস এইটাই হয়। তোমাকে মূলত মনে রাখতে হবে একটা সাবজেক্ট বসাতে হবে, ক্যান নট বা কুড নট বসাতে হবে, তারপর V1 দিয়ে অর্থ অনুযায়ী পূরণ করে ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথম বাক্যটি প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড, এটা তো জানোই, কোনো সমস্যা নাই, ওকে। এই দেখো, এটা 24 সালেই 4 জায়গায় আসছে, 23 সালে 2 জায়গায় আসছে, সো এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওকে, ঠিক আছে। সো এটা কীভাবে সমাধান করব? আই এম সো উইক, আমি এতটাই দুর্বল যে, আমি খুবই দুর্বল যে, আমি এতটাই দুর্বল, এরকম অর্থ আসছে। আই এম সো উইক মানে হচ্ছে খুবই দুর্বল না, বাট এখানে অর্থ আসছে যে আমি এতটাই দুর্বল যে আমি হাঁটতে পারি না, আমি এতটাই দুর্বল যে আমি হাঁটতে পারি না, আমি এতটাই দুর্বল যে আমি খেলতে পারি না। তাহলে কি হবে? আই এম সো উইক দ্যাট আই ক্যান নট প্লে, আমি এতটাই দুর্বল যে আমি
দৌড়াতে পারি না। আই এম সো উইক দ্যাট আই ক্যান নট রান, তাই না? সহজ কিন্তু, ঠিক আছে। তারপর দেখি হি ইজ সো শর্ট দ্যাট, হি ইজ সো শর্ট, সে এতটাই খাটো যে, সে দেয়ালে লাফ দিতে পারে না, এরকম হয় না, ঠিক আছে। বাট এখানে হি ইজ সো শর্ট দ্যাট, এই জায়গায় কুড নট হবে না, এখানে ক্যান নট হবে, একটু সলভ করে নিও, হ্যাঁ। হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট জাম্প ওভার দ্য ওয়াল, বিকজ এখানে ভার্বের বেস ফর্ম আছে। হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট জাম্প ওভার দ্য ওয়াল, হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট জাম্প ওভার দ্য ওয়াল। আমার এখানে মূল জিনিস হচ্ছে হি ইজ সো শর্ট, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য ক্যান বসাতে হবে। দ্যাটের পরে হি আনছি সাবজেক্ট, কুড ক্যান আনছি, এই যে ক্যান নট বসাতে হবে, ক্যান নট আনছি। তারপর ভার্ব V1 আনতে হবে, জাম্প আনছি। তারপর ওভার দ্য ওয়াল, এটা একটা এক্সটেনশন, তাই না? ঠিক আছে, ফাইন। পরবর্তী টপিকে যাই। রুল নাম্বার 12 হচ্ছে 2-2। এটার অর্থ কিছুটা ওরকম, বাট একটু আলাদা, হ্যাঁ। এটা আরও সহজ। এর বাংলা অর্থ এতই যে না, মানে কেমন জানো, এটাই হচ্ছে মূলত নেগেটিভ অর্থ প্রকাশ করে, যে আমি এতটাই দুর্বল যে আমি এটা করতে পারি না, আমি হচ্ছে এতটাই, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ, মানে কারটা এতটাই দামি যে আমার কেনার সাধ্য নাই, মানে এরকম একটা অর্থ আসে যে আমি কিনতে পারি না, বুঝতে পারছো? ওকে, এটি নেগেটিভ অর্থ প্রকাশ করে, মানে এই সেন্টেন্সটা মূলত নেগেটিভ অর্থ প্রকাশ করে। ধরো এখানে মূল জিনিস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, যেমন আই অ্যাম, এই সাবজেক্ট, এখানে দি কার ইজ সাবজেক্ট প্লাস ভার্ব আছে, ওকে। তারপর টু থাকবে, এই যে টু আছে। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ থাকবে অথবা অ্যাডভার্ব থাকবে। অ্যাডজেক্টিভ আছে এখানে আই এম টু উইক, মানে একটা গুণ বুঝাইছে, কেমন গুণ, মানে সে উইক, দুর্বল, হ্যাঁ, সে এতটাই দুর্বল যে, তারপর টু আছে, হ্যাঁ টু আছে, তারপর V1 দিয়ে পূরণ করতে হবে, তাই না? ওকে, হি ইজ টু উইক টু, এটা দেখে নাও, দেখি 2024 সালে একটা জায়গায় আসছে, 2023 সালে 4টা জায়গায় আসছে, ওকে, ইম্পর্টেন্ট আছে এটাও, ঠিক আছে। ওকে, হি ইজ টু উইক, আই এম টু উইক টু ওয়াক, আমি এতটাই দুর্বল যে হাঁটতে পারি না, আমি এতটাই দুর্বল যে হাঁটতে পারি না, আমি এতটাই দুর্বল যে খেলতে পারি না, আমি এতটাই দুর্বল যে দৌড়াতে পারি না। সেম, আই এম টু উইক টু রান, আই এম টু উইক টু প্লে, রাইট? সেম। তারপর কি, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ, দি কার, গাড়িটা এতটাই দামি যে আমি কিনতে পারি না, ফর মি টু বাই। আচ্ছা, এখানে মূলত দি কার ইজ টু এক্সপেন্সিভ, টুটা কিন্তু নাই, এই জায়গায় টু ছিল, বাট এখানে কিন্তু টুটা দেয়া নাই, টু এক্সপেন্সিভ পরে ড্যাশ দেওয়া আছে। তো এখানে টু এক্সপেন্সিভ টু বাই এটা দিলেও হতো, অথবা দি কার ইজ টু এক্সপেন্সিভ ফর মি টু বাই, আমার জন্য কেনাটা অনেক, আমার জন্য কেনা যায় না আর কি। দি কার ইজ টু এক্সপেন্সিভ, গাড়িটা এতটাই দামি যে আমি কিনতে পারি না বা আমি অ্যাফোর্ড করতে পারি না, এরকম অর্থ আসে, ঠিক আছে। 12 নম্বর রুলস শেষ, এবার যাই 13 নম্বর রুলসে। ওকে, 13 নম্বর রুলসটা কী বলছে? 13 নম্বর রুলস হচ্ছে নো সুনার হ্যাড, স্ক্যারসলি হ্যাড, তারপর হার্ডলি হ্যাড। এই শব্দগুলো চেনো? এই শব্দগুলোর এই রুলসটা ইম্পর্টেন্ট, দেখি কেমন ইম্পর্টেন্ট। এই যে দেখো, 24 সালে 3টা বোর্ডে আসছে, 23 সালে 3টা বোর্ডে আসছে, মোটামুটি ইম্পর্টেন্ট আছে, বুঝছো? ঠিক আছে, মূলত এই জাতীয় স্ট্রাকচার দ্বারা যেতে না যেতেই, খেতে না খেতেই, পৌঁছাতে না পৌঁছাতেই এরূপ অর্থ প্রকাশ করে। কেমন অর্থ প্রকাশ করে? যেতে না যেতেই, আমি স্টেশনে যেতে না যেতেই এটা হয়ে গেল, আমি স্টেশনে যেতে না যেতেই এটা হয়ে গেল, আমি এই কাজটা করতে না করতেই সে চলে আসলো, অথবা এরকম একটা অর্থ প্রকাশ করে, বুঝেছ? আচ্ছা, শর্টকাট রুলসটা কি? নো সুনার হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর V3 থাকলো, তারপর প্রত্যেকটারই পরে পাস্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, তোমাকে মনে রাখার জন্য আমি একটা টেকনিক দেখাই দিই। আচ্ছা, নো সুনার হ্যাড আছে, স্ক্যারসলি হ্যাড আছে, হার্ডলি হ্যাড আছে, তোমরা কি জানো ভাইয়া? হ্যাডের পরে, মানে পাস্ট পার্টিসিপল, মানে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাডের পরে V3 হয়, রাইট? হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম হয়, রাইট? সো নো সুনার হ্যাড, স্ক্যারসলি হ্যাড, হার্ডলি হ্যাড, হ্যাড যেহেতু আছে সেজন্য মনে রাখার জন্য হ্যাডের পরে যে V3 হয় এটা মনে রাখবা। আচ্ছা, নো সুনার হ্যাড, তারপর V3, নো সুনার হ্যাড, স্ক্যারসলি হ্যাড V3, হার্ডলি হ্যাড V3, ওকে, ভার্বের 3 ফর্ম, ঠিক আছে? তাহলে নো সুনার হ্যাড হি রিচড, ঠিক আছে, নো সুনার হ্যাড আছে, সাবজেক্ট আছে হি, V3 আছে রিচড, ওকে, ঠিক আছে। তারপর যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে নো সুনার হ্যাডের সময় শুধুমাত্র দেন হয়, ওকে, THAN, দেন। আর স্ক্যারসলি হ্যাড এবং হার্ডলি হ্যাডের পরে হোয়েন হয়। তাহলে নো সুনার হ্যাড হি রিচড দি স্টেশন, তারপরে দেন
তারপরে কি করতে হয়, পাস্ট ইনডিফিনিট করতে হয় প্রত্যেকটাতেই পাস্ট ইনডিফিনিট করতে হয়। একটা জিনিস মনে আছে, আমরা যে একটা সম্পর্ক পড়ছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, এখানে প্রথমে পাস্ট পারফেক্টের মতন আছে, পরে পাস্ট ইনডিফিনিট। মনে রাখা সহজ, জাস্ট মনে রাখবা নো সুনার হ্যাডের পরে দেন, স্কার্সলি হ্যাডের পরে হোয়েন, হার্ডলি হ্যাডের পরে হোয়েন। ওকে, আচ্ছা এখানে দেখো নো সুনার হ্যাড আছে, হি রিচড আছে, হি রিচড ভার্বে 3, তারপর ইস রিচড দি স্টেশন, তারপরে দেন দি ট্রেন লেফট, দেন দি ট্রেন লেফট। এই যে আমরা এখানে শুধুমাত্র দি ট্রেন সাবজেক্ট বসায় জাস্ট লেফট করে দিছি, ভার্বে টু ফ্রম বসাই দিছি, পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই দেন দি ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে দিল। বুঝছো? ঠিক আছে। তারপর কি, হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট, হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট, আমরা খাওয়া শুরু করতে না করতেই, আমরা খেতে না খেতেই, উই স্টার্টেড টু ইট, আমরা খাওয়া শুরু করতে না করতেই, হোয়েন দি ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। এই যে এখানে পাস্ট করতে হবে হোয়েন দি ইলেকট্রিসিটি, আমরা খাওয়া শুরু করতে না করতে কারেন্টটা চলে গেছে। এখন দি ইলেকট্রিসিটি, কারেন্ট চলে যাওয়ার মানে কি, দি ইলেকট্রিসিটি চলে গেছে, ওয়েন্ট গো ওয়েন্ট করছি, চলে গেছে, অফ ওয়েন্ট অফ, চলে গেছে। ঠিক আছে, সহজ। কঠিন মনে হচ্ছে, এগুলো যখন আমার কাছে ডিটেলস ব্যাচে তোমার প্র্যাকটিস করবা প্রচুর পরিমাণে, তখন এগুলো কিন্তু কঠিন মনে হবে না। এবং আমি চেষ্টা করব কিছু ফ্রি ক্লাসও দেওয়ার বোর্ড প্রশ্ন সলভের, বাট আপাতত এটা করো, তোমার বেসিক ফাউন্ডেশনটা ডেভেলপড হবে। ঠিক আছে, আচ্ছা আবারও মনে করাই দেই, ক্লাসের নোট এবং ডিটেলস পেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা আমার পেজে নক দাও। ঠিক আছে, আচ্ছা আনলেস, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন ইম্পর্টেন্ট? এই যে দেখো মোটামুটি 2024 সালে চার জায়গায় আসছে, 23 সালেও 2 জায়গায় আসছে, মানে ইম্পর্টেন্ট রুলস একটা। ঠিক আছে, আনলেস একটু মানে তোমার কাছে সিমিলার মনে হবে। হ্যাঁ, আনলেস অর্থ হচ্ছে যদি না, ইফ নট, আনলেস আর ইফ নট কাছাকাছি। আনলেস মানে হচ্ছে যদি না, এটা কিন্তু কন্ডিশনালসের রুলস অনুযায়ী করতে হবে। আনলেস মানে যেটা, আনলেসের মধ্যেও শর্ত জাতীয় কিছু আসছে, সো এটাও কন্ডিশনালসের রুলস মানতে হবে। বুঝছো? আনলেস মানে হচ্ছে ইফ নট, যেহেতু ইফ আসছে সেদের কন্ডিশনালস শুধুমাত্র এখানে না বোধক একটা জিনিস আসছে, এরকম যে আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি পড়াশোনা করো মনোযোগভাবে, তাহলে তুমি এটা করতে পারবা না, তাহলে তুমি এটা পারবা না। ওকে, কিন্তু আমাকে এখানে পূরণ করতে হবে কীভাবে, কন্ডিশনালসের রুলস অনুযায়ী। কন্ডিশনালসের রুলস কী ছিল, যদি তুমি দেখতে পাও ইফের পরে যদি দেখতে পাও প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরে হবে কী হবে, পরে বলো দেখি, উইল প্লাস V1। ইফের আগে যদি দেখতে পাও পাস্ট ইনডিফিনিট, পরে হবে উড প্লাস V1। ইফের পরে যদি দেখতে পাও পাস্ট পারফেক্ট, তাহলে পরে হবে উড হ্যাভ প্লাস V3, রাইট? আচ্ছা, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি পড়ো মানে মনোযোগভাবে, এটা কি প্রেজেন্টে আছে না, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে এটা কিন্তু আমাকে উইল প্লাস V1 দিয়ে পূরণ করতে হবে, রাইট? আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তাহলে কি হবে, ইউ উইল ফেইল, তুমি ফেল করবে, রাইট? তো এই জায়গায় জাস্ট আমি সাবজেক্ট বসাইছি, উইল বসাইছি, V1 বসাইছি, শেষ। সহজ না ভাইয়া? আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেইল। ওকে, আনলেস ইউ হ্যাড স্টাডিড হার্ড, যদি না তুমি পড়াশোনা করতে, তুমি যদি কঠোর পরিশ্রম করে পড়াশোনা না করতে, যদি কঠোর হয় পড়াশোনা না করতে, তাহলে কি হতো? আচ্ছা, এই জায়গায় দেখো, যদি না তুমি হ্যাড স্টাডিজ, দেখো হ্যাড স্টাডিড আছে, তার মানে এটা হ্যাড আছে, V3 আছে, মানে পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট পারফেক্ট আছে, এবং এটা থার্ড কন্ডিশন আছে রুলস। পাস্ট পারফেক্ট থাকলে কি হয়, পাস্ট যদি পারফেক্ট থাকে তাহলে পরবর্তীটা পূরণ করতে হয় উড হ্যাভ প্লাস V3 দিয়ে, রাইট? উড হ্যাভ প্লাস V3 দিয়ে। এখন কই উড হ্যাভ পাবো? এই দেখো, আনলেস ইউ স্টাডিড হার্ড, তুমি যদি ইউ হ্যাড স্টাডিড হার্ড, যদি না তুমি কঠোরভাবে পড়াশোনা করতে, ইউ সাবজেক্ট আনসি উড হ্যাভ লাগতো, উড হ্যাভ আনসি ফেইলড ইন দ্য এক্সামিনেশন। এই জায়গাটা তো আমাদের ইম্পর্টেন্ট, আমাদের রুলসের খেলা কোথায়? এই জায়গায় ইউ লাগতো, উড হ্যাভ আনসি ফেইলড, হয়ে গেছে, জাস্ট আমি পূরণ করার জন্য, অর্থগত দিকটা ঠিক রাখার জন্য ইন দ্য এক্সামিনেশন দিয়ে দিছি। তোমাকে যে ভাই কঠিন ওয়ার্ড দিয়ে পূরণ করতে হবে এমনটা না, তুমি সহজ যে কোনো ওয়ার্ড, তোমার জাস্ট রুলসটা মেনটেন করা লাগবে, এটুকুই। বুঝতে পারছো? ঠিক আছে, আমরা 14 নম্বর রুলসে চলে আসছি, আর একটা মাত্র রুলস বাকি আছে। ঠিক আছে, ওকে, 15 নম্বর রুলস, হু। ঠিক আছে, এখান থেকে মোটামুটি ভালো কোশ্চেন আসে। দেখছো 24 সালে 4টা, 23 সালেও 4টা, মানে একটা ভালো লেভেলের কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। সো এটা ইম্পর্টেন্ট একটা রুল। হ্যাঁ, আচ্ছা দেখি, হু মূলত রিলেটিভ প্রোনাউন, যা ব্যক্তি বা সাবজেক্ট বোঝাতে ব্যবহৃত হয়।
ঠিক আছে? এটি একটি জোড়া বাক্য সংযোগ করতে ব্যবহৃত হয়, যেখানে প্রথম অংশে কেউ উল্লেখ থাকে এবং দ্বিতীয় অংশে তার সম্পর্কে তথ্য যোগ করা হয়। সহজভাবে ভাবো, এই জায়গাতে এটা একটা রিলেটিভ প্রোনাউন, যেহেতু সেটা হচ্ছে একজনের তথ্য দেয়া আছে, সেই মানুষটা সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করে। হু ব্যবহৃত হয় ব্যক্তির আগে, তাই না? কোনো একজন ব্যক্তির অতিরিক্ত তথ্য যোগ করতে হু ব্যবহার করা হয়, ঠিক আছে? যেমন ধরো হচ্ছে আমার পরিচয় দিলাম যে হচ্ছে তাওফিক এলাহি, হু ইজ এ স্টুডেন্ট অফ রাজশাহী ইউনিভার্সিটি, রাইট? তাওফিক এলাহির সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়াটা হচ্ছে হুয়ের কাজ, ওকে? আচ্ছা, এক্সাম্পল দিয়ে দেখি। এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন, একজন ভিলেজ ডাক্তার, একজন গ্রাম্য ডাক্তার ইজ এ পারসন হু। আচ্ছা, এখানে পরবর্তী সেন্টেন্সটা একটু পড়াটা দরকার, কারণ হচ্ছে আমাকে যেহেতু অর্থগতটা ঠিক রাখতে হবে। হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড টু দ্য ভিলেজার্স, সে গ্রামের মানুষদের বেস্ট ফ্রেন্ড, তাই না? আচ্ছা, এই ভিলেজ ডক্টর ইজ এ পারসন, একজন গ্রাম্য ডক্টর ইজ এ পারসন, সে কী করে? হু মানে সে চিকিৎসা করে না গ্রাম্য মানুষদের, তাহলে হি ট্রিটস দি সিক ভিলেজার্স। ট্রিটস, আমাকে এখানে যেহেতু পূর্ববর্তী বাক্যের অতিরিক্ত একটা তথ্য দিতে হবে, পূর্ববর্তী যে মানুষটা রয়েছে, পূর্ববর্তী যে সাবজেক্ট রয়েছে বা ব্যক্তি রয়েছে, তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে হবে, অতিরিক্ত তথ্য দিতে হবে। কারণ অতিরিক্ত তথ্যটা কি? সে হচ্ছে ট্রিটমেন্ট করে, ট্রিটস দি সিক ভিলেজার্স, হি ট্রিটস দি সিক ভিলেজার্স। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেহেতু টেন্সটাও আমাকে মেনটেন করতে হবে, বুঝছো? যদি এখানে পাস্টে থাকতো তাহলে আমাকে এখানে পাস্ট মেনটেন করতে হতো, বুঝতে পারছো? আচ্ছা, দি ওমেন ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল। আচ্ছা দেখি এই ওমেনটা সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিতে হবে, আবার আমাকে মনে রাখতে হবে অর্থগত দিকটা ঠিক রাখতে হবে, তাই না? এখন দি ওমেন সম্পর্কে অতিরিক্ত তথ্য কী দিতে পারি? এবং ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল, ওমেনটার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে কারণেই তো তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তাই না? তাহলে দি ওমেন হু ইনজিউর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, যেহেতু পাস্ট আছে সেহেতু আমাকে পাস্ট করতে হয়েছে হু ইনজিউর্ড। বা সহজ, কিন্তু খুবই সহজ, কোনোভাবেই কঠিন না, খুবই সহজ। আচ্ছা, দি ওমেন হু ইনজিউর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল, এখানে হু আনছি, ইনজিউর্ড আনছি, কারণ কি এখানে পাস্ট আছে, তারপর ইন দ্য অ্যাক্সিডেন্টের মধ্যে যে ইনজিউর হয়েছিল, আহত হয়েছিল, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। আচ্ছা, পুরো কমপ্লিটিং সেন্টেন্সে 15টা রুলস দেখলা। আমরা এর পরের ক্লাসগুলোতে দেখার চেষ্টা করব বোর্ড কোশ্চেন সলভের মাধ্যমে এখান থেকে কীভাবে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? ক্লাসটা কেমন লাগলো জানাও, এবং তোমার বিস্তারিত কোনো তথ্য জানতে তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা আমার ফেসবুক পেজে মেসেজ দাও। এবং পরবর্তী ক্লাস পেতে এবং আমার ক্লাস যদি তোমার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অথবা ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই ভালো থাকো।